ঋত্বিকই শেষ কথাটা বলেছিলেন, নিজের দেশকে ইতর বলে দেখানোটা তো ভালো কথা নয়, যে একটা অধার্মিক কোন লেখক নিজের দেশকে ইতর বলে দেখাতে পারে। দেখা মাতৃভাষায় বিজ্ঞানকে নিয়ে আসবে, যে আমরা একটা কথা হোয়াটসঅ্যাপ পর্যন্ত আজকাল বাঙালিরা ইংরেজিতে লেখে, এই যে জায়গা, আমার মনে হয় সাহসটা সবচেয়ে বড় কথা। জীবনানন্দ দাশ জীবনে কটা কবিতা লিখেছেন, তো তার সাহস ছিল অন্যরকম লেখা। হাতে হাতে একটা বই ফিরত সঞ্জয় দা, তার নাম অন্তর্বর্তী প্রতিবেদন। সেই সময় আমাদের এক বন্ধু অনুপ সেনগুপ্ত, সে একদিন উঠে গিয়ে দেখলাম একজন ভদ্রলোককে বলছেন, আপনি সঞ্জয় মুখোপাধ্যায়, আপনার বই আমরা পড়েছি। সেই থেকে শুরু। আমরা ভাবতাম যে এই ঋত্বিক ঘটককে, মানে লিজেন্ড তো ছিলেন, কিন্তু লিজেন্ড হিসেবে ড্রাম পিটিয়ে, মানে সত্যিকারের লিজেন্ড যারা যারা আমাদের কাছে দাঁড় করালেন, অন্যতম একজন আপনি। সবকিছুর পরেও একটা ম্যাজিক বেঁচে থাকে আমার মনে হয়। সেই ম্যাজিকটা টানেই হয়তো কোনো এক রোববার সন্ধ্যাবেলায় নানা কাজ ফেলে চলে আসি, সেই ম্যাজিকটার নাম কিন্তু সঞ্জয় মুখোপাধ্যায়। এইটা কিন্তু কোনোভাবে অস্বীকার করার জায়গা নেই। কিছুই ঘটছে না, কিছু পড়ার মতো পাওয়া যাচ্ছে না। কিন্তু আশ্চর্য যে যে সমস্ত চিঠিপত্র আমরা পাবলিশড হয়, হ্যাঁ প্রাতিষ্ঠানিক আমি কাগজেই বলছি, আশ্চর্যজনকভাবে যারা অত্যন্ত গভীর কথা লেখেন এবং তাদের পড়াশোনার যে প্রতিফলন, সব কিন্তু মফস্বল গ্রাম। আমি ঠিকানাটা প্রথমে দেখি, কলকাতা থেকে একদম না, সব নিঃশব্দ। নিচ্ছে প্রথমবার অঞ্জনদা এসেছিলেন, এবার সঞ্জয় দা এলেন, পরে আরো নতুন নতুন প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে আছে। আমরা যেতে চাইবো পজিটিভ দিকে। সঞ্জয় দা, আপনার থেকে আমরা অনেক ছোট, কিন্তু আপনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন। আপনি বলেছেন 21 বছর বয়সে তোমার যখন যাদবপুরে দেখা হয়েছে, তোমার বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল চিন্তি কথা লিখে তুমি কি করছো। আপনি বলেছেন যে টলস্টয়কে পাঠিয়েছে বিবেকানন্দ বই, তুমি কাকে পাঠাচ্ছ, আমাকে দিতে এসেছো। তো আপনি এভাবে বারবার আক্রমণ করেছেন। এই লালা দ্বারা জারি যুদ্ধে লিখেছিলেন যে আপনি সোক্রেটিসের মতো, যাকে ঘিরে ছাত্ররা জমায়েত হয় বারবার করে। সুতরাং এখান থেকে সঞ্জয় দা জানতে চাই যে আপনি তো বারবার করে আন্তর্জাতিক নানান স্বপ্ন আমাদের দেখিয়েছেন, আপনি আজকে দাঁড়িয়ে, আজকে যখন আপনার বৌদ্ধ চর্চা বেরিয়েছে, বুনো স্ট্রবেরি হয়ে গেছে, আপনার কাছে এত অ্যাক্লেমড সবকিছু, আপনি ফিরে তাকালে আপনার এই যে গোটা জার্নিটাকে কিভাবে দেখেন, এটা নিয়ে বলবো। আমার কোনো জার্নি নেই, তুমি যে আমার প্রতি এত সস্নেহ মন্তব্য করছো, আমি সত্যিই খুব কৃতজ্ঞ বোধ করছি। এর 1% যদি আমি হতে পারতাম তাহলে আমি ধন্য হতাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তুমি যে পজিটিভ বলছো, পজিটিভ জিনিসটা কি জানো? পজিটিভ জিনিসটা ধরো দুজন লোক, একজন বিশুদ্ধ ঢাকাই বাঙাল মুদি, খুব দুর্দান্ত গরিব মুদির ছেলে, যে গ্রামের নইতে যে নৌকোগুলো আসে, সেই নৌকোগুলো পার রাত্রির ওই ভাত খাবে বলে তেল গরম করে সেই তেল বিক্রি করবো, মানে মেঘনাথ সাহা বাবা। সত্যেন বসু একদম ঘটি। এরা যখন চাকরিতে পেলেন, তখন এরা জার্মান অনুবাদ করতেন, ভাবো ব্রিটিশ ইন্ডিয়ায়। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কারণ জার্মান জানাই ছিল না। এবং ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে সত্যেন্দ্রনাথ বসু পোস্ট কার্ডে আইনস্টাইনকে যা চিঠি লেখেন, তাতেই তাই গত সপ্তাহে আনন্দ বাড়ি বোধহয় ছিল, তার আগের সপ্তাহ হতে পারে, যে প্রফেসর আইনস্টাইন অতি স্তম্ভিত হয়ে সত্যেন বসুর মধ্যে একটা নতুন সম্ভাবনা খুঁজে পারে এবং তার বিজ্ঞানের ইতিহাসে বিখ্যাত। কিন্তু সত্যেন বসু কোনো হ্যাংলামি ছিল না আইনস্টাইনের সঙ্গে দেখা করার জন্য, হয়ও নি দেখা। মেঘনাথ সাহা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলেন, এরা দুজনেই অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে খুব কম মাইনে দিতে বলে। তো এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথমেই বুঝলেন যে যদি বিজ্ঞান পড়াতেই হয় তাহলে মাতৃভাষায় পড়াতে হয়। হিন্দিতে কি করে পদার্থবিদ্যা পড়াতে হয় এর পথিকৃৎ ভারতীয়রা সবাই জানে মেঘনাথ সাহা, যে জন্য এখনো ভারতে বিজ্ঞান চর্চা, হিন্দিতে বিজ্ঞান চর্চার জন্য যে পুরস্কার, তা প্রফেসর এম এন সাহা মেমোরিয়াল হয়। এবং এই যে অতি সাধারণভাবে একটা
বড় স্বপ্ন দেখা, মাতৃভাষায় বিজ্ঞানকে নিয়ে আসবে। যে আমরা একটা কথা হোয়াটসঅ্যাপ পর্যন্ত আজকাল বাঙালিরা ইংরেজিতে লেখে, এবং জীবনানন্দ দাশের কবিতা বা ভাস্কর চক্রবর্তীর কবিতা বিষয়ে দীর্ঘ ইংরেজিতে পত্র লেখাচ্ছে। কেন করছে? দুজন বাঙালি কথা বলছে। রবীন্দ্রনাথ বলতেন বাঙালিরা সবচেয়ে বেশি মাতৃভাষায় কথা বলে, কিন্তু এখন দেখছি বাঙালিরা সবচেয়ে বেশি ইংরেজিতে কথা বলে অপ্রয়োজন। যদি আপনি একজন ইংরেজির সঙ্গে কথা বলতেন, আমেরিকানের সঙ্গে কথা বলতেন, ইটালিয়ানের সঙ্গে কথা বলতেন, তাহলে আপনার ইংরেজি লাগে বলুন। কিন্তু অকারণেই কাকে প্রমাণ করছেন যে আপনি ইংরেজি জানেন? বিশিষ্ট ভদ্রলোক। এই যে জায়গা, আমার মনে হয় এই সাহসটা সবচেয়ে বড় কথা। জীবনানন্দ দাশ জীবনে কটা কবিতা লিখেছেন, তো তার সাহস ছিল অন্যরকম লেখা। আমি ছোট্ট উদাহরণ দিই। রবীন্দ্রনাথ গোলাপ এবং বর্ষা এত ব্যবহার করেছেন, ভারতীয় কবিরা এত বর্ষা ব্যবহার করেছেন বলেই উনি যে জেলা থেকে এসেছিলেন সেই জেলার থেকে বেশি বৃষ্টি ভারতবর্ষে কোথাও হয় না, কিন্তু ওনার কবিতায় করে বৃষ্টি নেই। কারণ উনি জানতেন যে বৃষ্টি নিয়ে কবিতা লেখা ওনার নিয়তি না। ওরা রবীন্দ্রনাথ লিখে আছেন, কালিদাস লিখে আছেন। আমি বলছি এই সাহসটা আজকে পজিটিভ দিক এইটা, যে এখন কিন্তু আমাদের বিচ্ছিন্নতা চূড়ান্ত হয়ে গেছে। আমরা এই যে নগরে শহরে বসে থাকা কিছু মধ্যবিত্ত যারা ভাবছি আমরা পরস্পরকে দেখবো এবং আমরা নিজেদের মধ্যে কথা বলবো এবং আমাদের বাড়ি চলে যাওয়ার সময় হবে, তার বাইরে যে রানাঘাট থেকে কোলাঘাট বা জলপাইগুড়িতে যে লেখকরা, তারা যারা সুযোগ পান, তারা কি লিখছে না? তারা লিখছেন, প্রচুর অনেক ভালো লেখা হচ্ছে, আমরা সুযোগ পাচ্ছে না দেখা, কেননা এই বিপণন গুলো তাদের ঢেকে রেখেছে। আমাদের আসার কথা হচ্ছে যেগুলো সরকারি পত্রিকা, সরকারি বলছি না, প্রাতিষ্ঠানিক পত্রিকা, প্রাতিষ্ঠানিক ফোরাম, কি করুণ হয়ে গেছে তাদের চেহারা। 5,000 বিক্রি হয় না। আমি তো সে পত্রিকা লিখেই বলছি 5,000 বিক্রি হয়। অথচ আগে সেইখানে লিখলে লোকে ভাবতো লেখা। আজ খবরের কাগজ কেউ পড়েই না, প্রিন্ট মিডিয়াম দুলছে। করোনার পরে তো বটেই, এমনিও কেউ পড়ে না। এবং একটা কাগজে যে পরিমাণ প্রুফ মিস্টেক, যে পরিমাণ তাতে বোঝা যাচ্ছে এই কাগজগুলোর কোনো ভবিষ্যৎ নেই। এবং এই কাগজগুলোর যে কোনো ভবিষ্যৎ নেই, তা গত 2 মাস ধরে পশ্চিমবাংলার একটা কাগজ দাবি করতে পারে না যে আমরা পাঠযোগ্য ছিলাম। তারা দিনগত কাজ করেছে। কিন্তু এখন দেখা এটা ঠিকই যে যেমন বিজ্ঞানে আমরা জানি না, টেকনোলজিতে আমরা জানি না, মেডিকেল সায়েন্সে আমরা জানি না, বহু ভালো ছেলে অনেক রকম কাজ করছে এবং সবচেয়ে বড় কথা সমাজে যারা পিছিয়ে পড়া শ্রেণী সে তাদের ছেলেমেয়েরা আসছে। শুধু মুখুজ্জেবাড়ুজ্জে চাটুর্যেরা আসছেন না, সেনগুপ্তরা আসছেন না। যেমন লেখায়, ছবি আঁকায়, সিনেমা আসছে, এবং এই আশাগুলো নিয়ে সত্যিই বড় আশা। যেমন অন্যদিকে একটা আশাহীনতাও আছে। যেমন আগে লিটিল ম্যাগাজিন বলতে একটা অপর সাহিত্য বোঝাতো, এখন বইমেলায় লিটিল ম্যাগাজিন বলতে দেখবেন একটা আইটেম বোঝায়। যেমন চিড়িয়াখানায় এটা বাঘের খাঁচা, ওটা পাখির খাঁচা, ওরকম এটা লিটিল ম্যাগাজিনের খাঁচা। সেটা যেমন একটা দুর্ভাগ্যের বিষয়, তেমনি আবার সৌভাগ্যের বিষয় যে সত্যিকারের কিছু নতুন লেখক এসছে। আমি তাদের 2-3 জনকে দেখেওছি। দল বেঁধে তো ভালো লেখক আসতে পারে না একসঙ্গে। কিছু নন ফিকশন ফিল্ম খুব ভালো তৈরি হতে শুরু করেছে, যেটা আগে হতো না। ভারতবর্ষে এই ট্র্যাডিশনটাই ছিল না, সিনেমা করলে কাহিনী সিনেমা, কিন্তু কাহিনী সিনেমা বাংলায় খুব অসহ্য খারাপ হচ্ছে। কিন্তু অকাহিনীমূলক সিনেমা সত্যি ভালো হচ্ছে, এবং যারা সত্যি প্রতিষ্ঠানের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে বা নিতে বাধ্য হয়েছে, নেয়নি, নিতে বাধ্য হয়েছে না, প্রতিষ্ঠান তাদের প্রোভাইড করতে পারে না। এখন একটা আদর্শ সিচুয়েশন হয়েছে, যেমন আগে সরকারি চাকরির মোহ ছিল, এখন মোহ থাকলেও হবে না, সরকারি চাকরি দিতে পারে না, কারণ সরকারি চাকরি হবে না। এই যে বাধ্য হয়ে সরকার থেকে বেরিয়ে আসা, এই যে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের থেকে বেরিয়ে আসা, এই যে বাধ্য হয়ে বোঝা যে আনন্দবাজার পত্রিকা আর তোমায় চাকরি দিতে পারবে না, আনন্দবাজারের মালিকের ক্ষমতাই নেই নতুন সাংবাদিকের নেওয়া। ফলে এই যে মোহমুক্তির মুহূর্তগুলো, এই মোহমুক্তির মুহূর্ত থেকে আমার মনে হয় কিছু ঘটনা ঘটবেই, এবং সেই ঘটনা ঘটার থেকে চলেইছে। না হলে একটা দেশে যে তুমি পজিটিভ বলছো, দেখো একটা দেশ 10,000 খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে ডিম পেটের গোড়ায় মানুষ থাকতো। সেই মানুষরা কেউ টাইমস অফ ইন্ডিয়া পড়তো না, কেউ অমর্ত্য সেনের বক্তৃতা শোনেন, তারা অযোধ্যায় নরেন্দ্র মোদীকে হারিয়ে দিল। সে তোমার ইংলিশ পড়ে হয়নি, এইসব বই পড়েনি তারা। তারা জানতো যে রামকে যারা অযোধ্যায় প্রবেশ করতে দিচ্ছে না, রামকে তারা অযোধ্যায় নেই।
যে সত্যি না ধরাই চরিত মানুষ, যে কুমড়োর মধ্যে ফেটে যাওয়ায় উপজাতীয়রা ভেবেছিল যে গান্ধী বাবার মুখ। এটি ভারতবর্ষ পাল্টাচ্ছে, সত্যিনাথ দাদুরি দেখেছিলেন। তেমনি ভারতবর্ষ পাল্টাচ্ছে, অযোধ্যা দেখাচ্ছে তো। এত সেনা সমাবেশ, এত মিডিয়া সমাবেশ, এত সর্বোচ্চ শক্তি সমাবেশ, কারা নরেন্দ্র মোদীকে হারিয়েছে? যারা বার্লিন থেকে পিএইচডি পেয়েছে তারা না, যারা অধিকাংশ লিখতে পড়তেই যান, তারা হাসতে হাসতে হারিয়ে দিয়েছে। এই যে দেশ, সে দেশ ফুরিয়ে যাওয়া, সে দেশ আরো 5,000 বছর হেসে খেলে বেরিয়ে যাবে। আমরা মধ্যবিত্তরা ইতিহাসের জঞ্জাল হয়ে পড়ে থাকতে পারি। সেটা আমাদের দায়িত্ব যে আমরা কোন পথ নেবো, কিভাবে লিখবো, কিভাবে কি করবো। সঞ্জয় দা, আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে আমরা যেটা একটা জ্ঞান দিয়ে ফেলছি না? নিজে বলছি, আমি একটা প্রশ্ন করছি, সেটা আমার জানতে ইচ্ছা করছে আপনার থেকে। আমাদের ধরাই চরিত মানুষের প্রসঙ্গ এলো, ভোল্তেয়ারের প্রসঙ্গ এলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির নিঃসঙ্গতা, ব্যক্তির সংগ্রাম, একাকীর নিঃসঙ্গ সংগ্রাম, তার প্রকাশ, তার কি আমাদের সময় আপনি সেরকম কি কিছু আছে আপনার চোখে পড়ছে, বা এরকম কি কিছু তৈরি হবে তার সম্ভাবনা দেখছেন? যেমন একজন স্যাথেক্সো পড়ুন, মরুভূমিতে থেকে একটি লিটল প্রিন্স বলে একটি বই লিখতে, যাকে রসিকেরা প্রায় বাইবেলের সমতুল্য, আধুনিক বাইবেল বলছে। তো এরকম কি কিছু কোন, এই বিষয়টা কি হবে? ব্যক্তির নিঃসঙ্গতা, ব্যক্তির সংগ্রাম, একা মানুষের সংগ্রাম, যার কোনো দল নেই, যার কিছু নেই, একা মানুষের। এ তো আজকেই বোঝা যাচ্ছে। আজকেই কলকাতা শহরে এমন বহু মানুষ আছেন যারা চিন্তাশীল বা ভাবে নানা রকম, তার কোনো দল নেই, বুঝতে পারছি না। আমি বাঘারুর কথা বলছি না, কিন্তু আমি তা বলছি না, আমিও তা বলতে বলছি না। শিক্ষিত মানুষ, সন্তোষপুরী হয়তো আছে, তিনি প্রতিষ্ঠান, দল, মতাদর্শ, এই জায়গাগুলো তার কাছে অনেক দূরে সরে গেছে। যেমন এক সময় মানুষের সোজা ছিল, যীশু খ্রিস্ট এবং কার্ল মার্কস কাউকে বেছে নেওয়া, আজকে এতটা সোজা নয়। আজকে লেনিনের মধ্যে, লেনিন ভেঙেছে বিশ্বের জনস্রোতে অন্যায়ের বাদ বলে আর পরিত্রাণ করা যাবে না। একজন মানুষ দেখছে যে তার সহজীবী, তার সহবাসী, তারা কত একা। এমনকি আগে আমাদের একটা সুবিধা ছিল, আমরা যখন ছোটবেলায় মিছিল করতাম ভিয়েতনাম, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, তখন ভিয়েতনামটা বাইরে ছিল, চৌরঙ্গিলোরে, হোচিমিন সরণিতে। আজকে একটা মশারির ভেতর নিঃশব্দে ভিয়েতনাম করে যাচ্ছে। আজকে তো মানুষ অনেক একা হয়ে যেতে বাধ্য ঐতিহাসিক পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির মধ্যে একা হয়ে যাওয়ার বাধ্যতামূলক জায়গা, সেখানে তার উন্মাদ হয়ে যাওয়ার ঠিক আগের স্টেজ। হয় তাকে উন্মাদ হতে হবে, নয় তাকে কিং লিয়ারের মতন কিছু প্রসব করতে হবে। এবং আমার মনে হয় যে কিং লিয়ার বা গোয়ার যে ব্ল্যাক পেন্টিংস, এই যে মুহূর্ত এখন ভারতবর্ষে অন্তত মেট্রোপলিটন সেন্টারগুলোতে উপস্থিত। কারণ বহুদিন ধরে আমরা দেখছি যে এই মুহূর্তে ভারতবর্ষ যা, তাতে রাজনৈতিক পট পরিবর্তনে বিশেষ কিছু এসে যাবে। শুধু এই রাজার বদলে বি রাজা আসতে পারে, বি রাজার বদলে সি রাজা আসতে পারে, এবং বেসিক চেঞ্জেস গুলো আর আসবে না। সেই সব যে ইউটোপিয়ার স্বপ্ন দেখা হয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এমনকি একদল মানুষ আনন্দ পাচ্ছে। এই কার্ল মার্কস যেমন বলেছিলেন ক্যাপিটালের 4th ভলিউমের এই 4th চ্যাপ্টারের প্রথম লাইন, যে পৃথিবীর শ্রেষ্ঠ মৌমাছির থেকেও নিকৃষ্ট মানুষ উন্নত, কারণ মৌমাছি চিন্তা করতে পারে না, মানুষ চিন্তা করতে পারে। দেখবে রাস্তায় যে লোকটা ঘর বানিয়েছে, রাস্তার উপরে ইট দিয়ে, এই জোড়া ব্রিজে একরকম, লেকের কাছে একরকম, এখন সে কল্পনা প্রতিভা জুড়েছে। 8টা ইট থাকলে 8টা ইটকে সে বিভিন্নভাবে ব্যবহার করে। এখন খবরের কাগজ খুললে কি উল্লাস, কি উল্লাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে। এখন রবীন্দ্রনাথ আর মিশন। আগে যে ইনফিনিটি কমপ্লেক্সটা ছিল যে আমি তো জামিন রায় হতে পারবো না ভাই, আমার অত ট্যালেন্ট, এখন এআই আমার হাতে আছে, আমি আইনস্টাইন হতে পারবো। এই যে নিরাপদ, কৃত্রিম ঠুনকো নিরাপত্তা, এই ঠুনকো নিরাপত্তা যখন ভেঙে পড়বে যে না, তুমি চাইলেই আইনস্টাইন হতে পারো না, কারণ অন্য কতগুলো ম্যাজিক আছে। এই যে টোটালি ডিমিস্টিফাইড একটা মানুষ যখন আছে, তখন তো নিজের সঙ্গে সংলাপ করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এবং সেই সংলাপগুলো আমরা আড়াল থেকে শুনবো। সেই আড়াল মানুষ বিভিন্ন সময় শুনেছে, বড় কবিতার,
বড় শিল্পের যারা অজন্তা ইলোরায় ছবি এঁকেছিল তারা কি জন্য ছবি এঁকেছিল? তোমার রিভিউ হবে বলে, ফিল্ম করবে বলে? ওনারাকে ধরো মন্দিরের গায়ে যে উল্লসিত এবং উদ্ভাসিত রতি ক্রিয়ারত মানুষের ছবি কারা দেখে? নিশ্চয়ই তোমার মতন টুরিস্টারদের দিকে তাকিয়ে টাকা হয়নি, টাকা হয়েছিল জেলেদের দিকে তাকিয়ে, যারা পুরীর সমুদ্রের জেলে যে মাছ ধরে, খুব গড়িয়া চাষি, তাদের জন্য। কাদের দেখে সম্রাট অশোক বুঝেছিলেন যে এত রক্তপাত নিষিদ্ধ? উড়িয়া চাষি, একদম উড়িয়া চাষি। তো মানুষ যখন এরকম জায়গায় যায় তখন তাকে এখন নিঃশব্দ উপলব্ধির মধ্যে যেতে হয়। অশোকের মধ্যে যা এসেছিল এটা আমার মধ্যেও আসতে পারে, তোমার মধ্যেও আসতে পারে। এখন ভারতবর্ষে সেই জায়গায় এসেছে। মানে এখন তো আর আগের মতন এসো ফরাসি যুদ্ধে তোমরা ওই শিবির আমরা এই শিবির করা যাবে না, হবেও না। এখন ডিজিটাল ওয়ার্ল্ড, অনেকটাই বিমূর্ত লড়াই, কে কোথা থেকে কি করবে তাও আমরা জানি না। কিন্তু আমাদের একা হওয়ার নিয়ম, এবং সেই একা হওয়ার মধ্যে আমরা কোথাও দেওয়ালে, যেমন নেলসন ম্যান্ডেলা লিখতেন, দেওয়ালে কিছু আঁকি গুকিয়ে কেটে যাব, যেগুলো হয়তো ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে এগুলোই মুক্তির আলো লেখা হয়।